אזרחי ישראל, אנחנו במלחמה. এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, লিখেছিলেন নবারুণ। কিন্তু গাজা বা ইসরায়েলের মানুষ এটাই মানতে বাধ্য, এই মরণ ফাঁদে জর্জরিত দেশকে নিজেদের দেশ মেনে নিতে। সাধারণ মানুষের কাছে কোনো উপায় নেই। বিশ্ব অর্থনীতিতে সংকট, ভারতের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে সংকট, সর্বোপরি G20-তে ঢাক ঢোল পিটিয়ে ইকোনমিক করিডোর নিয়ে যে ঘোষণা হয়েছিল সেখানেও নামল সংকট। তাহলে কি এবার নতুন করে ভারতীয় অর্থনীতি ধাক্কা খেতে চলেছে ভালো রকম? ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষের আবহে কি এবার ভারতের একটি পদক্ষেপ প্রশ্নচিহ্ন তৈরি করল নতুন ইকোনমিক করিডোর নিয়ে? মানে করিডোর তৈরির স্বপ্ন শুরুতেই শেষ? আজকের প্রতিবেদনে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। ওরা শুরু করেছে, শেষ আমরা করব। হামাসের অতর্কিত আক্রমণের পর ইসরায়েলের রোষ এভাবেই প্রকাশ পেয়েছে। কথাটা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই হামাসকে সবক শেখাতে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বর্তমানে দুই দেশে এখন শুধু রক্তক্ষয়ী সংগ্রাম, বাতাসে ভাসছে বারুদের গন্ধ, চারিদিকে ছিন্ন ভিন্ন মানুষের মৃতদেহ। ইসরায়েল ইতিমধ্যে যেভাবে গাজায় আক্রমণ শানিয়েছে, তারপর নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে। চারিদিকে শুধু বিধ্বংসী অবস্থা। ইসরায়েল এবং গাজায় মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে আমেরিকা নতুন করে গলিয়ে দিয়েছে তাদের নাক। তারা ইসরায়েলকে সামরিক দিক থেকে সব রকমের সহযোগিতা করবে বলে জানিয়েছে, যা দেখে কার্যত ফুঁসে উঠেছে ইরান সহ বেশ কয়েকটি দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন কাদের পাশে? রয়েছে চীনও তাদের পাশে। আর এখানেই অকস্মাৎ প্লট পরিবর্তন করে শটান ইসরায়েলের পাশে দাঁড়িয়ে পড়েছে ভারত। যে ভারত দীর্ঘদিন ধরে প্যালেস্তিনীয়দের সঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের এই ভূমি দখলের তীব্র বিরোধিতা করেছিল, আজ আকস্মিক এই বদলের কারণে আশঙ্কা করা হচ্ছে G20-তে মোদি যে ইকোনমিক করিডোর নিয়ে একটা দুর্দান্ত এজেন্ডা তৈরি করেছিলেন, তার স্বপ্ন শুরুতেই শেষ হতে পারে। পশ্চিম এশিয়া নিয়ে ভারত দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে, কিন্তু এমন যুদ্ধের আবহে হঠাৎ করে ইসরায়েলের পাশে কেন দাঁড়ালেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখনও কেউ পায়নি। এমনকি দেশের অভ্যন্তরে কিছুটা অবাক হয়েছে মুখ্য বিরোধী দল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় 1977 সালের একটি ভিডিও ফিরে এসেছে জোর চর্চায়, যেখানে দিল্লির একটি সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন বাজপেয়ী। সেই বক্তৃতায় বাজপেয়ী সাফ নিন্দা করেছিলেন ইসরায়েলিদের বিরুদ্ধে প্যালেস্তাইন লেবাননে দখলদারির ভূমিকা নিয়ে। তিনি বলেছিলেন ইসরায়েলের দখল করা ভূখণ্ড খালি করে দিতেই হবে। তার বক্তৃতায় এটাও উঠে এসেছিল যে সরকার বদল হলেও দিল্লি কূটনৈতিকভাবে প্যালেস্তিনীয় জনতার পাশে থাকবে। मध्य पूर्व के बारे में ये स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी। अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी। তাহলে মোদির অবস্থান বদল কেন? আর তার জেরেই বা কতটা ক্ষতির মুখে পড়তে পারে ইকোনমিক করিডোরের স্বপ্ন? ইসরায়েল ভারতের খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্ধু। বহু ভারতীয় কোম্পানির বিনিয়োগ রয়েছে ইসরায়েলে। ইসরায়েলে ভারত বহু জিনিস রপ্তানি করে, তার মধ্যে যেমন রয়েছে চামড়া, সুতির পোশাক, উলের পণ্য, ওষুধ, চিকিৎসার যন্ত্রপাতি, পালিশ করা হিরে। তেমনি আমদানি করে কৃষিকাজের নানান যন্ত্র, প্রতিরক্ষার সরঞ্জাম, জল শোধনের নানান যন্ত্রাংশ। 2022-23 অর্থবর্ষের দিকে নজর ঘোরালে দেখব দুই দেশের বাণিজ্যের অঙ্কটা পৌঁছে গিয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকায়। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো রাখার তাগিদ থেকেই যেভাবে ইসরায়েলের পাশে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন, তারপরেই প্রশ্ন উঠছে তাহলে কোথায় যেতে পারে ইকোনমিক করিডোরের স্বপ্ন? কারণ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যেমন ভারত ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স বা জাপানের মতো দেশ, তেমনই আবার প্যালেস্তিনীয়দের পাশে দাঁড়িয়েছে তুর্কি, ইরান, মিশর, জর্ডন, আলজেরিয়া, ইয়েমেনের মতো একাধিক দেশ। স্বাভাবিকভাবেই সৌদি আরবও এই সংঘর্ষের আবহে প্যালেস্তিনীয়দের পাশে রয়েছেন। আর এই সব দেখেই আশঙ্কা তাহলে হয়তো ভারত পশ্চিম এশিয়া, ইউরোপ ইকোনমিক করিডোর বুঝি গোত্তা খেতে পারে।
কারণটার কিছুই নয়, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক যাতে স্বাভাবিক হয় সেদিকেই মধ্যস্থতা করেছিল আমেরিকা। এই ইকোনমিক করিডর সেই চেষ্টার একটা দুর্দান্ত মাধ্যম হয়ে উঠত বলা যায়। চুক্তি অনুযায়ী নিরাপত্তার দিকে সৌদি আরবকে সবথেকে বেশি সাহায্য করত আমেরিকাই, এমনই খবর জোরদার শোনা গিয়েছিল। ইকোনমিক করিডরের প্রকল্প শুরু হলে সৌদি আরব রেল লাইন পাতার জন্য যাবতীয় সাহায্য পেত পশ্চিমা দেশগুলোর থেকে। আমেরিকা এবং ইউরোপ এই ইকোনমিক করিডর নিয়ে আশাবাদী ছিল, কারণ এই করিডরের মাধ্যমেই ইসরায়েলের নাগাল পেয়ে যেত তারা। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তারপর কার্যত এই স্বপ্নটাই না অধরা থেকে যায়। মনে করা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তিনীয়দের মধ্যে যুদ্ধ সহজে মেটার নয়, আর এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে কার্যত পশ্চিম এশিয়ার ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। এমনিতেই অশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারে, ফলে ভারতে আবার মূল্যবৃদ্ধির ছ্যাঁকা লাগতে পারে। এমনকি ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে যে বাণিজ্যিক স্থিতাবস্থা ছিল সেটাও নষ্ট হতে পারে। গাজা বা ইসরায়েলের সাধারণ মানুষগুলোর কথা ভাবুন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্ট সাফ জানিয়ে দিয়েছিলেন গাজার মানুষের মাথায় চরম বিপদ ঘনিয়ে আসছে। সেটা অলরেডি করেও ফেলেছেন তিনি। জল, খাবার, বিদ্যুৎ সমস্ত পরিষেবা বন্ধ, শুধু বোমা আর বারুদের শব্দ, লাশের পাহাড় জমছে এখানে ওখানে। ইসরায়েল সরকার এবং হামাসের মুখোমুখি সংঘর্ষের কারণে সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে বিশ্বজুড়ে নতুন করে ভয়াবহ সংকট ঘনিয়ে আসবে। যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়বে দুই দেশের সীমারেখা পেরিয়ে। কোথায় যাবেন সাধারণ মানুষ, কোথায় গিয়ে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি, আপাতত সেদিকে কোনো রকম দিশা দেখা যাচ্ছে না। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যুদ্ধ থামুক, শান্তির আবহ ফিরে আসুক, সমৃদ্ধ হোক অর্থনীতি। লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। শেষে একটা কথা, ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ হঠাৎ বাঁধেনি, তার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বন্ধুরা, আপনারা যদি সেই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে জানান, এই নিয়ে আমরা প্রতিবেদন করব। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।